ঢাকা ৮-এর যে নির্বাচন যতটা জমজমাট হাইপে ছিল, ভারত পাকিস্তান ম্যাচটা ওই ধরনের কোনো কিছুই হয়নি। আবারও একটা একপেশে ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। আপনিও নিশ্চয়ই দেখেছেন। ছোট্ট করে যদি একটু আলোচনাটা শুরু করতে চাই সেই ম্যাচটা দিয়ে। না দেখুন, ভারত পাকিস্তান ম্যাচ আগে খুবই জমজমাট এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। আমি এটাকে এইভাবে বলবো যে ইংরেজিতে একটা শব্দ আছে অসাম বলা হয়ে থাকে, ওটার আচ্ছা ইংরেজিটা AWESOME, আচ্ছা। অসাম। তো সেটা এখন আগে ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচে জাস্ট এই শব্দটা ইউজ করা হতো যে অসাম ম্যাচ হতে যাচ্ছে, কিন্তু এখন এটা বদলে গিয়েছে, সময়ের পরিপ্রেক্ষিতে এটা পুরোপুরি বদলে গিয়েছে। এটা বাংলায় যদি বলি এখন দন্তস্ব সরেও দন্তস্ব ম, অসম, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা। অসম ম্যাচ হয়েই যাচ্ছে। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ এখন আর মানে ভারসাম্যমূলক কোনো ম্যাচ না। এটা আপনি ম্যাচ শুরু হওয়ার আগেই একটু জেনে যাচ্ছেন যে রেজাল্টটা কি হতে যাচ্ছে। অন্তত পেছনের আপনি 24টা ম্যাচে তারা বিশ্বকাপে যে মুখোমুখি যেভাবে হয়েছিল সেখানে এখন পর্যন্ত ভারত প্রায় সবগুলো ম্যাচে বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে। পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ। বাট এই ম্যাচটাকে ঘিরে একটা নতুন ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল ম্যাচ পূর্ব আলোচনা এবং বিতর্কে, যে পাকিস্তান এই ম্যাচ প্রথমে খেলবে না বলে বয়কট করবে বলে ঘোষণা দিয়েছিল, তারপর তারা সেই বয়কট থেকে ফিরে এসেছিল। সো ম্যাচের আগে যেরকমভাবে কথাবার্তায় তীব্র উত্তেজনাপূর্ণ একটা বাদানুবাদ ছিল, একটা খেলা হবে কিনা সেরকম একটা উত্তেজনা ছিল। তারপরে খেলাটা যখন হলো, যখন পাকিস্তান রাজি হলো, তখন সেই উত্তেজনাটা যেরকমভাবে আপনার এক অর্থে ফুরিয়ে গিয়েছিল, এই ম্যাচে হওয়ার পরও কিন্তু সেটা আরও বেশি ফুরিয়ে গিয়েছে। পাকিস্তান যেভাবে পুরো ম্যাচে ব্যাটিং বোলিং করেছে, তাতে কোনো সময় তাদেরকে মনে হয়নি যে তারা আসলে ম্যাচ জয়ের কাছে রয়েছে বা আপনি ম্যাচ জেতার মতো তারা মানে ক্রিকেট খেলছে। সব কিছু মিলিয়ে ব্যাটিংটা তাদের ভালো হয়নি, বোলিংটাও তাদের ভালো হয়নি, ফিল্ডিং বাদই দিলাম। আপনি যেরকমভাবে অস্ট্রেলিয়া পাকিস্তান এই ইন্ডিয়ার মতো একটা চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আপনাকে লড়াইয়ের জন্য যেরকম প্রস্তুতি নিতে হয় বা মাঠে যেরকমভাবে এক্সিকিউশন করতে হয়, তার কোনোটাই পাকিস্তান কিন্তু এখানে দেখাতে পারেনি। আপনার কি মনে হয় যে ওই ধরনের ক্রিকেটারই নেই? না, আগেকার ক্রিকেটার পাকিস্তান দলে যারা খেলতেন ভারতকে কাঁপিয়ে দেওয়ার মতো এই ধরনের ক্রিকেটার নেই? আপনি যদি একটু আমি অন্যভাবে বলি, তাহলে ভারতেরও কিন্তু সেই ধরনের ক্রিকেটার নেই। রোহিত শর্মা নেই, যুবরাজ সিং নেই, আপনার বিরাট কোহলি খেলছেন না টি-20-তে, তারপরও ভারত কিন্তু রয়ে গিয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স অফ এ চ্যাম্পিয়ন টিম। আপনি একটা চ্যাম্পিয়ন টিমে কিন্তু সবসময় যে আপনার সব তারকা বা সবসময় যে আপনার একদম সুপার ক্রিকেট খেলার যারা এর আগে ভালো খেলে এসেছেন তারাই থাকবেন, নট নেসেসারি। আপনাকে দেখতে হবে যে আপনি তারা চলে গেলে আপনার যে ভ্যাকুমটা তৈরি হবে সেই ভ্যাকুমটা কে পূরণ করবেন। তো সেটা ভারত খুব ভালোভাবে পূরণ করতে পেরেছিল। তারা গতবারের চ্যাম্পিয়ন ছিল ওয়ার্ল্ড কাপে, এবং এই বিশ্বকাপটা তারা যেভাবে শুরু করেছে তাতে মনে হচ্ছে না যে তারা ওই আগের বিশ্বকাপ থেকে কোনো অংশে তারা কম রয়েছে। তো সব কিছু মিলে এই ট্রান্সফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আপনি সবসময় আপনার দলে যারা একসময় ম্যাচ উইনার ছিলেন তারাই সবসময় সারা জীবন খেলবেন তা কিন্তু না। আপনাকে এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সেটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আগে শক্তিশালী ছিলেন, এখন শক্তিশালী দল নন, বা আগে তারকাপূর্ণ দল ছিল এখন তারকারা নেই দেখে আপনি খেলতে পারছেন না, এই ধরনের প্রশ্নটা আসবে না। জি, এখন আমরা যেই আলোচনা আজকের আমাদের বিষয় অনুযায়ী যে নতুন সরকার ক্রীড়াঙ্গনের প্রভাবটা পড়বে কিনা, অলরেডি সাবেক ক্রিকেটাররা কথা বলা শুরু করেছেন। তারা চান যে রাজনীতি মুক্ত থাকুক ক্রীড়াঙ্গন, এবং তৃণমূলে একটা নজর দেওয়ার দাবি আমরা শুনছিলাম শিরোনামে। সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে যে কোন দিকে এগোচ্ছে সবকিছু? ওয়েল আরিফ, আপনি দেখবেন যে রাজনীতি ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে হবে, এটা খুবই জনপ্রিয় একটা সংলাপ, কিন্তু জি। এটা আমরা দেখেছি শুধুমাত্র বাংলাদেশে নয়। আপনি যদি পুরো অন্য বিশ্বের অন্যান্য জায়গায়ও দেখেন, উদাহরণ হিসেবে বেশি দূর যাওয়ার দরকার নেই, আমি একটা ছোট্ট উদাহরণটাই দিচ্ছি, যে ভারত পাকিস্তান ম্যাচটাকে নিয়ে বা বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারলো না, এটার সাথে কিন্তু আপনি ভূ রাজনৈতিক বিষয় অবশ্যই জড়িত রয়েছে। সো পলিটিক্স এখানে রয়েছেই, বাট বিষয়টা হলো যে সেটার প্রভাবটুকু আপনি কতখানি থাকবে সেটাও একটা দেখার বিষয়টা রয়েছে। বাট সেটা যদি আপনি মানে খেলার চেয়ে সেই প্রভাবটা যদি আপনি বেশি নিয়ে আসেন, তাহলে দেখেন খেলাটা আর খেলা থাকে না। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম সেখানেও যারা ছিলেন ক্ষমতায়, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তারাও বলেছিলেন যে রাজনীতির বাইরের ক্রিকেটকে বা খেলাকে রাখতে হবে, কিন্তু তারা পুরোপুরি সেটা করতে পারেননি। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের নির্বাচন ঘিরে যেরকমভাবে আপনার প্রক্রিয়াটা ছিল, সেখানে আপনি রাজনীতির প্রভাব কিন্তু ছিলই, কোনো একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক প্রভাবটা অবশ্যই ছিল। বাট আমার দেখতে হবে যে এবারও আমরা যদি বলি যে নতুন বিএনপি সরকার গঠিত হতে যাচ্ছে, এবং তারাও পুরো খেলাটাকে রাজনীতির বাইরে রাখবে, এবং তাদের কয়েকজন নেতৃবৃন্দের কাছে আমরা শুনেছি তারা সেরকমভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খেলাকে বা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে হবে। সেটা এর আগেও তারা যখন ক্ষমতায় ছিলেন তখনও বলেছিলেন, এবং তারা যখন ক্ষমতায় ছিলেন না তখনও বলছেন, এখন ক্ষমতায় আসছেন তারা নিশ্চিতভাবে সেটা বলবেন। বিষয়টা হলো যে আপনি সেটা কতখানি কার্যকর করতে পারবেন। আমি এটার
ক্ষতিকর দিকটা পরে ব্যাখ্যা যাচ্ছি। আমি শুধু এটাই বলবো যে আপনি রাজনীতির বাইরে আপনি কোনো কিছুকে রাখতে পারবেন না, কিন্তু বিষয়টা হলো সেই বিষয়টাকে যাতে আপনি মানে কুপ্রভাবটা যাতে না পড়ে, আপনি ভালো প্রভাব এবং কুপ্রভাব দুটোই কিন্তু রয়েছে। সো এখানে কুপ্রভাবটা যাতে না পড়ে সেই বিষয়টা আপনাকে কিন্তু গ্যারান্টেড হতে হবে। আপনি দেখুন একটা ফেডারেশন চালাতে গেলে আপনাকে যদি আর্থিক সহায়তা আপনার লাগবে, তো সেখানে এই আর্থিক সহায়তার জন্য আপনি যারা রাজনীতি করছেন তারা যদি আপনার আর্থিকভাবে এগিয়ে আসতে পারেন, তাহলে সেটা দেখবেন যে আপনি সেটার সুপ্রভাবটা একটা থাকবে। কিন্তু তারা যদি সেই আর্থিক বিষয়টাকে ক্ষমতার প্রভাবে ইউজ করতে চান, তখন দেখবেন যে সেটা কুপ্রভাব হিসাবে থাকবে। সো এখানে আপনি প্রভাবটাকে একেবারে বাদ দিয়ে, রাজনৈতিক প্রভাবটাকে একেবারে বাদ দিতে পারবেন না। বাদ দিতে না পারার তাহলে মূল বিষয়টা কি হলো, যে আপনাকে এখানে ভালো যে দিকটা রয়েছে, রাজনীতির প্রভাবের যে ভালো দিকটা রয়েছে, সেটা আপনাকে খেলাধুলায় কাজে লাগাতে হবে। জি, বিএনপি পন্থী যারা সংগঠক ছিলেন স্পোর্টসে, তারা তো অলরেডি বলেই আসছেন যে নতুন করে ঢেলে সাজাতে হবে। তো তাদের এই দাবি আপনি কিভাবে দেখেন? না, নতুন করে তো সবকিছু ঢেলে সাজাতে হবে, কারণ নতুন করে তারা যেহেতু ক্ষমতায় আসছেন, নতুন করে তারা যেহেতু চিন্তা ভাবনা করছেন। কিন্তু বিষয়টা হলো যে নতুন করে সবকিছু ঢেলে সাজাতে গিয়ে এর আগে যারা ছিলেন তারা যদি সঠিক কায়দায় নির্বাচিত হয়ে থাকেন বা সঠিকভাবে তাদের যদি চালাতে থাকেন, ফেডারেশন চালাতে থাকেন, তাহলে আমার মনে হয় না যে সেখানে নতুন করে তাদেরকে সরিয়ে দিয়ে বা তাদেরকে বাদ দিয়ে আপনি আবার পুরোপুরি ওয়াইপ আউট করে নতুন করে করতে হবে। আপনাকে দেখতে হবে যে যদি ওই ফেডারেশনগুলোতে বা ক্রীড়াঙ্গনের ওই ক্ষেত্রগুলোতে কোনো জটিলতা থাকে, অথবা আপনি যারা রয়েছেন তারা সেটা করতে পারছেন না, অথবা তারা যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসার কথা ছিল সেই প্রক্রিয়াটা তারা মেনে নেননি এবং এক অর্থে রাজনীতির প্রভাবটাকে ইউজ করে তারা ক্ষমতায় বসেছেন, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু সেটা চেঞ্জ করলেও আপনাকে কিন্তু সফিস্টিকেটেড কায়দায় চেঞ্জ করতে হবে। আপনি কালকে বললেন যে তোমাদের এখানে থাকার দরকার নেই, আপনি দরজা দিয়ে তাদেরকে বের করে দিচ্ছেন, তা কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা জিনিস আপনি যদি চেঞ্জ করতে চান, আই বিলিভ ইন চেঞ্জ, আমি চেঞ্জে বিশ্বাস করি, কিন্তু বিষয়টা হলো যে আপনি চেঞ্জ করতে চাইলে সেই চেঞ্জটাকে অবশ্যই আপনাকে একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে সফিস্টিকেটেড কায়দায় চেঞ্জ করতে হবে। আপনি মাস্তানি করে চেঞ্জ করার কোনো মানে হয় না। আপনাকে যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেই সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই আপনি যদি পরিবর্তন আনেন বা চেঞ্জ আনেন, তাহলে আমি মনে করি যে এটাতে হার্মফুল কোনো কিছু নেই। এবং সেক্ষেত্রে তো আপনি যেটা বলছিলেন যে ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে তাদের আঙুলটা সব থেকে বেশি, এবং অনেক আগে থেকে তারা বলে এসছে যে অবৈধ বোর্ড, এবং বিশেষ করে নির্বাচনের পর সবশেষ যে বিসিবি নির্বাচনটা হয়েছে। অবশ্যই আমি মনে করি, কারণটা হলো যে আপনি 6 অক্টোবরের যে গত বছর ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়েছে, সেটা কোনো মতেই আপনি বিতর্কহীন কোনো নির্বাচন না, সেটা পুরোপুরি একপেশে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের জন্য একটা বিতর্কপূর্ণ একটা পুরোপুরি নির্বাচনটা হয়েছে। এবং সেই নির্বাচনে যে কাউন্সিলর যাদেরকে নেওয়া হয়েছে, সেখানে আপনি প্রভাব ছিল, সেখানে সেই গত সরকারের অবশ্যই প্রভাব ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং যে কায়দায় আপনার ভোটিংটা করা হয়েছে ক্রিকেট বোর্ডে, সেটা এক অর্থে ক্রিকেটের আমি যতগুলো নির্বাচন দেখেছি, সেটা এক অর্থে পুরোপুরি জালিয়াতি নির্বাচনকে আপনি সেই ক্যাটাগরিতে ফেলতে পারেন। কারণ ভোটিংটা যেটা হয়েছে সেটা কোনো মতেই আপনার প্রপার কোনো ভোটিং হয়নি, সেটা একেবারে ছক সাজিয়ে নির্বাচনটা করা হয়েছে। আপনি ছক সাজাতে পারেন, ছক অবশ্যই সাজাবেন, আপনি নির্বাচনে জিততে তো সবাই চাইবে, কিন্তু সেই ছক সাজাতে গিয়ে আপনি যখন মানে কুপরিকল্পনা করবেন, আপনি যখনই সেটাকে একটা কুবুদ্ধি দিয়ে সামনে বাড়বেন বা আপনি কুযুক্তি দিয়ে সামনে বাড়ার চেষ্টাটুকু করবেন, তখন সেখানে লজিক্যাল কোনো কিছু থাকে না। এবং যে প্রক্রিয়ায় আপনি পুরো ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়েছে, সেটার একটা উদাহরণ দিলে আমি মনে করি যে এটা আমার এই লজিকের পক্ষে কাজ করবে। সেটা হলো যে 25 জন বোর্ড ডিরেক্টর যারা নির্বাচিত হয়েছেন, আরিফ আপনি আমাকে বলেন সেই 25 জনের মধ্যে কতজন আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? এই হিসাবটাই কিন্তু চলে আসে যে যখন ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য এত বেশি উন্মুখ থাকেন সবাই, অথচ সেই ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম বোর্ড পরিচালক নির্বাচিত হচ্ছেন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার মানেটা হলো যে এখানে প্রতিযোগিতা করার যাদের কথা ছিল, যারা মনে করতেন যে এখানে একটা প্রতিযোগিতামূলক ইলেকশন হবে, সেটা তারা জানেন যে এটা করে কোনো লাভ হবে না, অতএব এখানে ইলেকশন করে কোনো লাভ নেই। যারা এখানে আপনার রয়েছেন বা যারা এই কাউন্সিলর এইভাবে সেট করে এসে এখানে নির্বাচন করছেন, তারা জানেন যে তারাই নির্বাচিত হবেন। এই কারণেই আপনি এই নির্বাচনটাকে আমি মনে করি না যে কোনোভাবে এটা সফিস্টিকেটেড কোনো নির্বাচন হয়েছিল। হ্যাঁ, আপনি এটুকু বলতে পারেন যে এই নির্বাচনটাকেই তারা একটা কাজ ভালো মতো করতে পেরেছেন, সেটা হলো যে আইসিসির কাছে তারা লেজিটিমেসিটা আদায় করতে পেরেছেন। কিন্তু আইসিসির কাছ থেকে তারা লেজিটিমেসি আদায় করতে পারলেও আমি মনে করি যে এই নির্বাচনটাকে যারা সরাসরি প্রত্যক্ষ করেছেন, তাদের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা, ক্রিকেট বোর্ডের নির্বাচনের কথা আমি বলছি 6 অক্টোবরের, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কখনোই আপনি লেজিটিমেসি পাবেন না। হয়তো তারা এই চেয়ারে বসে আছেন অনেকে, কিন্তু তারা মর্যাদা পাবেন না, পরিচালক হিসেবে তারা মর্যাদা পাবেন না। এবং আমার এই কথার যুক্তির প্রেক্ষিতে আমি শুধু একটা কথা যোগ করব, সেটা হলো যে আপনি গত অক্টোবরে যারা নির্বাচিত হয়ে এসেছিলেন ক্রিকেট বোর্ডে, সেই পরিচালকদের কতজন এখন পর্যন্ত শুধুমাত্র তাদের কথার জন্য বিতর্কিত হয়েছেন, এই হিসাবটুকু করলে আপনি বুঝতে পারবেন যে দে আর নট ক্যাপাবল টু
রান বিসিবি অ্যাজ এ ডিরেক্টর। দেন তাদের কাজের মাঝে কোনো স্বচ্ছতা আপনি পান না? স্বচ্ছতা পাই না, এবং যারা আপনি ক্রিকেট বোর্ডের সাথে মানে ক্রিকেটারদের প্রতি তাদের যে ধরনের সম্মান দেখানোর কথা ছিল, অথবা ক্রিকেট বোর্ডটাকে যে পর্যায়ে আপনি এই 6 মাসে বা 5 মাসে নিয়ে আসার কথা ছিল, সেটা তারা না করে তারা যেটা করেছেন, মানে হুজুগে কথাবার্তা বলেছেন, বিতর্ক করেছেন, এবং টেলিভিশন ক্যামেরার সামনে এসে আজে বাজে মন্তব্য করেছেন, এবং সেই আজে বাজে মন্তব্যের কারণে আপনি ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আলটিমেট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন আপনি একজন বোর্ড পরিচালকের বাজে মন্তব্যের জন্য ক্রিকেটাররা ক্রিকেট বয়কট পর্যন্ত করেছেন, একদিন বিপিএল পর্যন্ত হয়নি। সেটা আমি কখনোই চাইবো না যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক, কিন্তু সেই ঘটনার পেছনের দায়ী কে ছিলেন সেটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের খুঁজে বের করা উচিতটা ছিল। কিন্তু এই বোর্ডে তো এরকম হওয়ার কথা না। এখানে হচ্ছে অভিজ্ঞ বুলবুল ভাই রয়েছেন হচ্ছে ফারুক আহমেদের মতো, যিনি আগেও দায়িত্ব সামলেছেন। তো তারপরও কেন এটা হলো? এটাকে আমি একটা ক্রিকেট টিমের সঙ্গে তুলনা করতে চাই। একটা ক্রিকেট টিমে দেখবেন যে আপনি হয়তো 3-4 জন ম্যাচ উইনার রয়েছেন, কিন্তু আপনাকে যদি ম্যাচ জিততে হয় তাহলে সেই 11 জনের সবাইকে সঠিকভাবে দায়িত্বটুকু পালন করতে হবে। আপনি 2-3 জন ম্যাচের দায়িত্ব পালন করছেন, আর বাদ বাকিরা আপনি জাস্ট শুধুমাত্র হাসি ঠাট্টার মতো রয়েছেন বা খুব ইজিভাবে দেখছেন সব কিছুটাকে, তখন দেখবেন সেখানে আপনি ম্যাচ জিততে পারবেন না। সো আমি মনে করি যে এর আগের বোর্ড যেটা ছিল, ফারুক আহমেদের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড ছিল, সেখানেও ক্রিকেট আপনার দল মানে ক্রিকেট বোর্ডের যে পুরো পরিচালক ছিল, সেই টিমটা ভালো একটা টিম ছিল না। ভালো টিম ছিল না, সেটা তো আপনি স্পষ্টত বুঝতে পারছেন যে ফারুক আহমেদের বিরুদ্ধে তারা অনাস্থা এনেছিলেন। বোর্ড পরিচালকরা আপনি বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। অথচ খুবই আশ্চর্যজনক এবং কৌতুককর একটা বিষয়টা হলো যে সেই যারা অনাস্থা এনেছিলেন সেই পরিচালকরা এখন আবার ফারুক আহমেদের সাথে একই বোর্ডে কাজ করছেন। আমি ঠিক হিসাবটা মিলাতে পারছি না আরিফ, এটা মানে এই 2 আর 2 যোগ করলে 4 হয় আমরা সাধারণত জানি, কিন্তু এখানে বোধহয় এই যে বোর্ডের এই সিলেকশন প্যানেল না, সিলেকশন প্যানেল বোর্ডের, হ্যাঁ, বোর্ডের সিলেকশন প্যানেল খুব সম্ভবত বদলাবে। কারণটা হলো যে ওই গাজী আশরাফ হোসেন লিপুর আপনার মেয়াদটা কিন্তু খুব সম্ভবত শেষ হয়ে যাওয়ার কথা। এটা নতুন বোর্ড, এই বোর্ডে এখন পর্যন্ত তার মেয়াদটা এক্সটেনশন করবে কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানি না। আর যদি সেটা তারা করে তাহলে সেটা হয়তো আর আপনি গাজী আশরাফ হোসেন লিপুর সাথে আলাপ করেই তারপর তারা হয়তো করবে। আমি জানি না যে গাজী আশরাফ হোসেন লিপু তার দায়িত্বটুকু আরও লিঙ্গার করতে চান কিনা, বা তিনি লঙ্গার করতে চান কিনা, বা তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান কিনা, এটা ইটস আপ টু হিম অ্যান্ড আপনার বোর্ডের বিষয়টা। রাজনীতির পালাবদলে ক্রীড়াঙ্গনে কতটুকু প্রভাব পড়বে আলোচনা হচ্ছে যে নতুন ক্রীড়ামন্ত্রী কে হবেন, তো কি ধারণা, কি মনে হচ্ছে? না, এই প্রশ্নের উত্তরটা তো তারেক রহমান দিতে পারবেন সবচেয়ে আমরা অ্যাজাম্পশন একটা যে চলছে সেটা নিয়ে বলছে। আমার মনে হয় যে খুব একটা চমক এখানে হবে না। কারণটা হলো যে আপনি এই নতুন যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টের কাছে অনেক ধরনের আপনার চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো উতরাতে হলে কিছুটা অভিজ্ঞ, এবং যারা অন্তত যারা যে সেক্টরে অভিজ্ঞ তাদেরকে সেই সব সেক্টরগুলোতে খুব সম্ভবত মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। এখানে আমার মনে হচ্ছে না যে খুব চমকপ্রদ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা আপনি হতে পারে। বাট ঢাকা 16 আসন থেকে আমিনুল হক যদি নির্বাচনে যদি তিনি জিততেন, তাহলে তিনি এগিয়ে থাকতেন অনেক বেশি। অবভিয়াস একটা চয়েস ছিলেন। কারণটা হলো যে আমরা দেখেছি এর আগে বিএনপির যে ক্রীড়া বিষয়ক যে বিষয়টা ছিল সেটা পুরোটা তিনি সামাল দিতেন, এবং তার সঙ্গে যে আপনার তারেক রহমানের এর আগে যে বৈঠক হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম জুম বৈঠক বা অনলাইনে যে বৈঠক হয়েছিল, সেখানে তিনি যে ক্রীড়া নীতি বা ক্রীড়াঙ্গনের যে বিষয়গুলো বিএনপির ক্রীড়াঙ্গনকে কিভাবে দেখতে চায় বা কিভাবে ঢেলে সাজাতে চায়, সেই পুরো বিষয়টা তিনি নিজেই ব্যাখ্যা করেছিলেন, আমিনুল হক। সো আমরা সবাই ধারণা করছিলাম যে বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে আমিনুল হকই হবেন খুব সম্ভবত বিএনপির ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারক বা ক্রীড়াঙ্গনের তিনি লিডার হতে পারেন। বাট সেটা এখন পর্যন্ত যে সেই বিষয়টা নেই তা কিন্তু না। যদিও আমিনুল হক তার নির্বাচনী হেরে গিয়েছেন, খুব সামান্য ভোটে তিনি হেরেছেন। হিসাবে তার একটা সুযোগ তো থাকে নাকি? কি বিষয়? টেকনোক্রেট হয়ে সেটা হতে পারে। কারণটা হলো যে আপনি টেকনোক্রেট তো এখনই তাকে ঠিক টেকনোক্রেট বলাটা ঠিক হবে না। কারণটা হলো যে তিনি তো বিএনপির রাজনীতির সঙ্গেও কিন্তু জড়িত রয়েছেন। বিষয়টা হলো যে তিনি যে নির্বাচনে যদি পাশ করতেন তাহলে এটা একটা অবভিয়াস চয়েস হতো বিএনপির জন্য, তাতে কোনো সন্দেহ নাই। তবে এখন পর্যন্ত যে সেই চয়েসটা নেই সেটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। কারণটা হলো যে নির্বাচন পূর্ব যে বিএনপির ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারণ কেমন হতে পারে সেটার পুরো দায়িত্ব যেহেতু তিনি নিয়েছিলেন, এখন নিশ্চিতভাবে তিনি সেই বিষয়টাই ভালোভাবে সামাল দিতে পারবেন। এবং বিএনপির ইশতেহারে আমরা যেটা দেখেছি, সেই ইশতেহারের প্রতিশ্রুতি রাখতে হলেও তাদেরকে একজন অভিজ্ঞ, এখানে ক্রীড়া বিষয়ক একজন অভিজ্ঞ কাউকে রাখাটা তাদের আমার কাছে মনে হচ্ছে মানে যুক্তিযুক্ত একটা বিষয় হবে। সো আমি মোটেও অবাক হব না যে যদি আমিনুল হক
নতুন বিএনপির যে আপনার সরকার গঠন করছে সেই সরকারের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আমিনুল হক পান, সেটা পেলে আমার মনে হচ্ছে যে সেটা বিএনপির জন্যও খুব ভালো একটা বিষয় হবে এবং আমিনুল হকের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় হবে যে তিনি ক্রীড়াঙ্গনের মানুষ এবং এই মন্ত্রণালয়কে কিভাবে সাজাতে হবে বা কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা তিনি অন্তত বাদ বাকিদের চেয়ে কিছুটা সেই জানায় এগিয়ে থাকবেন। জি, হোয়াট অ্যাবাউট আলী আসগর লবি? তিনি এর আগে আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ডের তার একটা সম্ভাবনা রয়েছে, এখানেও তার একটা সম্ভাবনা রয়েছে, কারণ তিনি জামাতের খুব হেভিওয়েট একজন নেতাকে পরাজিত করেছেন নির্বাচনে এবং যেহেতু তিনি একজন হেভিওয়েট নেতাকে পরাজিত করেছেন অবভিয়াসলি দল তাকে সেই ধরনের কোনো একটা বাড়তি এক ধরনের পুরস্কার বিষয় কিন্তু রয়েছে বা সুযোগ সুবিধা দেওয়ার একটা বিষয় রয়েছে। সো তিনি তাকে যদি মন্ত্রণালয়ে দেখা যেতে পারে, আমি মনে করি না যে সেটা আশ্চর্যজনক কোনো কিছু হবে। আর তিনিও ক্রীড়াঙ্গনের মানুষ এবং এর আগে তিনি বিসিবিকে বেশ ভালোভাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বেশ ভালোভাবে দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছিলেন এবং তার শাসনামলে তিনি যখন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বেশ ভালোভাবে সাফল্য অর্জন করেছিল। খুব সম্ভবত প্রথমবারের যে আমরা টেস্ট ম্যাচ জিতেছিলাম সেটা তিনি তখন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। আরও অনেকগুলো কৃতিত্ব রয়েছে তার বিসিবির প্রেসিডেন্ট হিসাবে তিনি যখন ছিলেন। সো আমিনুল হক অথবা আলী আসগর লবি, এদের যে কেউ আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো পেতে পারেন। তার সঙ্গে আবার আরেকটা বিষয়টা হলো যে এর আগে যারা ক্রীড়া মন্ত্রণালয় বিএনপির যখন শাসনামলে ছিলেন তাদের সেই ক্রীড়াঙ্গনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকেও যদি আসতে পারেন, সেটাও আমি মনে করি না যে আশ্চর্যজনক কোনো কিছু হবে। তবে খেলার মানুষ হিসাবে আমি একটা জিনিস বিশ্বাস করব বা আমি একটা জিনিস একটু ইসে রাখতে চাই যে অন্তত যিনি আসুন না কেন এই দায়িত্বে, তিনি যেন ওই যে কথাটি আপনি বললেন যে রাজনীতির পালাবদলের সঙ্গে আপনি ক্রীড়াঙ্গন ও রাজনীতির প্রভাবটা পড়ে, সেই প্রভাব থেকে অন্তত কিছুটা যদি ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখার চ্যালেঞ্জটুকু তারা নিতে পারেন এবং সেই রাজনীতির যে আপনার সুপ্রভাব যেগুলো রয়েছে সেই সুপ্রভাবগুলো যদি তারা ক্রীড়াঙ্গনের সঙ্গে মেলে ধরতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অন্তত ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমার কাছ থেকে সেইটুকুই চাওয়া থাকবে তাদের কাছে। জি, খুব সংক্ষেপে যে চাওয়াটা আসলে কি, কোন কোন সেক্টরে আপনার মনে হয় যে ডেভেলপমেন্টটা দরকার? আপনাকে প্রায়োরিটি করতে হবে যে যেসব খেলাগুলোতে আমাদের ভালো করার একটা সাফল্য মানে সুযোগ রয়েছে সেইগুলোতে একটু প্রায়োরিটি দিতে হবে এবং অবশ্যই ইন্টারন্যাশনালি এখন কিন্তু ফুটবল এবং ক্রিকেট দুটোতেই আমরা খুব একটা পিছিয়ে রয়েছি। এই দুটোকে একটা আপনার একটা মাইল ফলক হিসাবে সেট করে কোনো একটা টার্গেট সেট করে যদি এগোতে পারেন তাহলে ইন্টারন্যাশনাল স্পোর্টস এরিনায় আমরা ভালো সাফল্যটুকু পাবো। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এখানে যে দেশীয় খেলাগুলো যেগুলো রয়েছে, যেগুলোতে আমাদের পরবর্তীতে আপনার এশিয়ান গেমস থেকে বা অন্যান্য খেলার টুর্নামেন্ট থেকে পদক আনার একটা সম্ভাবনা রয়েছে, সেগুলোকে যদি একটু অগ্রাধিকার দেওয়া যেতে পারে, যেমন কাবাডি, আর্চারি, এগুলোকে যদি একটু প্রায়োরিটাইজ আপনি করতে পারেন তাহলে এখান থেকে আমাদের পদক আসবে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, বিদায় নিচ্ছে।